একটি ছেলে তার কাছের মানুষদের কাছ থেকে প্রতারিত হয়ে জীবনে অনেক কিছু হারিয়েছে। তার হারানোর আর কিছুই নেই। একটা সময় সে ঘুরে দাঁড়ায়, ভাবে প্রতিশোধ নেবে। যাদের জন্য তার জীবনের এমন পরিণতি, তাদের উপরে সে ভয়ঙ্কর প্রতিশোধ নেবে। কিন্তু সেই তরুণ প্রতিশোধ নিতে গিয়ে বারবার ব্যর্থ হয়। জেলখানার ভেতরেই সেই তরুণের সাথে দেখা হয় একজন বৃদ্ধ লোকের, যে তাকে সাধারণ মানুষ থেকে গড়ে তোলে ভয়ঙ্কর একজন কনম্যান হিসেবে, যে মুহূর্তের মধ্যেই মানুষের চোখকে ফাঁকি দিয়ে তাদের সর্বশান্ত করে দিতে পারে। জেল থেকে বের হয়ে সে তার প্রতিশোধ নেওয়া শুরু করে। অন্যদিকে এই কনম্যানকে ধরতে উঠে পড়ে লেগে যায় একজন রাফ অ্যান্ড টাফ পুলিশ অফিসার। সে পুলিশ অফিসার এমনই ভয়ঙ্কর যে ক্রিমিনালদের ধরার চাইতে সে মারতে বেশি পছন্দ করে। তো সেই পুলিশ অফিসার কি এই চতুর কনম্যানকে ধরতে পেরেছিল? শেষ পর্যন্ত কে জিতেছিল চোর পুলিশের এই খেলায়, সেটাই দেখানো হবে আজকের গল্পে। আজ এক্সপ্লেন করতে যাচ্ছি 2021 সালে হিন্দি ভাষায় মুক্তি পাওয়া ওয়েব সিরিজ মাৎসাকাণ্ডের পার্ট 2। যারা পার্ট 1 এখনও দেখেনি তারা চাইলে আই বাটন অথবা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে দেখে আসতে পারেন। এতে করে পুরো ওয়েব সিরিজটা বুঝতে আপনাদের সুবিধা হবে। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফিল্মের গল্প এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এপিসোড 7-এর শুরুতেই দেখা যায় মাৎসায়া, উর্বশী এবং রাজু তারা একটি ধাবায় এসেছিল। তেজরাজার চোখ ফাঁকি দিয়ে তারা এই ধাবায় এসে বিশ্রাম নিতে শুরু করে। রাজু এখন অসুস্থ ছিল। সেই ধাবারই মালিক তার ওয়াইফকে বকাঝকা করছিল, কারণ তার বাচ্চা কান্নাকাটি করছিল। সেই মহিলাটি তার বাচ্চাকে সামলাতে পারছিল না। এতে করে ধাবার লোকটি তার স্ত্রীকে বিভিন্ন কথা বলে অপমান করতে শুরু করে। এটা দেখে রেগে যায় মাৎসায়া এবং সেই লোকটাকে বলে সে কোনো সাধারণ মহিলা নয়, সে একজন মা, আর তাকে এভাবে কথা বলার কোনো অধিকার তার নেই। লোকটা সেখান থেকে চলে যাওয়ার পরেই উর্বশী বলে, আমি তোমার সাথে এতদিন থেকে যেটা বুঝতে পেরেছি সেটা হলো তোমার আসল নাম রণবীর চৌধুরী নয়, আর সুনীলের টাকার প্রতিও তোমার কোনো লোভ নেই। তাহলে তোমার আসল পরিচয়টা কি, আর তুমি এগুলো কেন করছো? আমার এবং রাজুর ব্যাপারে তুমি সব কিছু জানো, কিন্তু তোমার ব্যাপারে আমরা কিচ্ছু জানি না। এখন তুমি চাইলে আমাদের বিশ্বাস করতে পারো, আর তোমার অতীতটা কি সেটা আমাদের অন্তত একবার খুলে বলতে পারো। মাৎসায়া তার অতীতের ঘটনা বলতে শুরু করে। সে বলে, রাজস্থানের ছোট্ট একটি গ্রামে আমার বেড়ে ওঠা। আমার অনেক স্বপ্ন ছিল যে আমার বাবার মতো আমিও সৈনিকে ভর্তি হব, কিন্তু হঠাৎ করেই একদিন আমার সেই স্বপ্ন দুমড়ে মুচড়ে শেষ হয়ে যায়। আমি খবর পাই আমার বাবা মারা গেছে। আমার বাবা যেহেতু শহীদ হয়েছিল, সরকারের পক্ষ থেকে আমাদের পরিবারকে চালানোর জন্য একটি পেট্রোল পাম্প গিফট করে, কিন্তু সেই পেট্রোল পাম্প চালানোর মতো অবস্থায় ছিল না আমার মা। তাই সমাজের লোকেরা ভাবে একজন অসহায় বিধবা মহিলা কিভাবে এত বড় দায়িত্ব নেবে। তাই তারা আমার মাকে আবারও আমার চাচার সাথে বিয়ে দিয়ে দেয়। যদিও এটা আমার একমত ছিল না, আমার মাও একমত ছিল না, কিন্তু সমাজের চাপে তাকে করতে হয়েছে। মাৎসায়া যখন পরের দিন স্কুলে যাচ্ছিল, সে তার মায়ের সাথে কথা বলতে চাচ্ছিল না। সে তার মাকে বলে, তুমি এই লোকটাকে কেন বিয়ে করলে? সে রেগে যায়। মাৎসায়ার মা বলে, মাথা গরম করতে নেই, সমাজের লোকেরা যেটা ভালো বুঝেছে সেটাই করেছে। আমি একা কি করে এত সব দায়িত্ব পালন করতে পারতাম? তুমি বড় হও, তুমি তখন দায়িত্ব নিও। কিন্তু মাৎসায়ার রাগ কমে না, সে সেখান থেকে রেগে চলে আসে। মাৎসায়া এর একদিন পরে স্কুল থেকে ফিরে এসে দেখতে পায় তার চাচা তার মাকে দিয়ে পাওয়ার অফ অ্যাটর্নিতে সাইন করিয়ে নিচ্ছে। যদিও তার মা এসব কিছু বুঝতো না। সে তার মাকে সাবধান করে, কিন্তু তার চাচা তাকে বোঝায় যে এটা নাকি তারই ভালো জন্য। এই জন্য তার মা তার চাচার কথা শুনেই, অর্থাৎ তার সৎ বাবার কথা শুনেই সেই পাওয়ার অফ অ্যাটর্নিতে সাইন করে দেয়। এতে প্রচণ্ড রেগে ছিল মাৎসায়া। একদিন মাৎসায়ার সৎ বাবাকে অনেক হতাশ হয়ে বাড়ি ফিরতে দেখা যায়। মাৎসায়ার মা তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। লোকটা বলে, সরকার থেকে এখনও পেট্রোল পাম্প উদ্বোধন করার পারমিশন দেয়নি, কবে দেবে সেটাও জানি না। অন্যদিকে সংসার চালাতে যেয়ে অনেক টাকা ঋণ হয়ে গেছি, এখন কি করব বুঝতে পারছি না। মাৎসায়ার মা বলে, আমরা দুজন আপনার উপরে বোঝা হয়ে গেছি, আপনি টেনশন করবে না। পেনশনের টাকাটা না হয় সংসারের কাজেই লাগাবো, তাতে আপনার কিছুটা হলেও সাহায্য হবে। পেনশন অফিসে পেনশনের টাকা তুলতে গেলে সেখানকার একজন অফিসার রঘু মাৎসায়ার মায়ের সাথে খারাপ ব্যবহার করে, তার হাত ধরে বাজেভাবে। এটা মাৎসায়া দেখে প্রতিবাদ করতে চায়, কিন্তু তার মা তাকে বাইরে টেনে নিয়ে আসে আর বলে, এইসব লোকদের সাথে তুমি তর্ক করে বা মারামারি করে পারবে না, বরং আরো ঝামেলা বাঁধবে। বড় হয়ে এমনভাবে নিজেকে প্রতিষ্ঠা করো যাতে তোমাকে এবং তোমার মাকে অপমান করতে কেউ সাহস না পায়। আমি চাই তুমি আমার শক্তি হয়ে ওঠো, দুর্বলতা নয়। কথাটা বুঝতে পারে মাৎসায়া।
এর একদিন পরেই মাতসায়া পোস্ট অফিসে চলে আসে এবং সেখানকার মাস্টারকে বলে সে এখানকার টুকিটাকি কাজ করতে চায় আর এজন্য এই চাকরিটা সে চায়। কিন্তু সেই লোক বলে তুমি এখনও অনেক ছোট, এই কাজের জন্য তুমি প্রস্তুত নয়, তোমাকে তো ছোটোখাটো হিসাব দিলেও তুমি পারবে না। মাতসায়া বলে আপনি যে কোনো হিসাব আমাকে বলে দেখতে পারেন, আমি সেটা মুখেই করে দেব। সেই লোকটা তাকে তখনই বড় বড় কয়েকটা সংখ্যা গুণ ভাগ করে পরীক্ষা করে। মাতসায়া সেগুলোর সঠিক উত্তর দিয়ে দেয় খুব তাড়াতাড়ি। এতে লোকটা ইমপ্রেস হয়ে যায় আর মাতসায়াকে চাকরিতে নিয়ে নেয়। বলে তোমার বেতন মাসিক 100 টাকা। মাতসায়া চাকরিটা তো পেয়ে যায়, কিন্তু চাকরিটা কনফার্ম করার জন্য এবং স্থায়ী করার জন্য সেই পোস্টমাস্টারকে বলে আমার মাসিক বেতনের অর্ধেক আপনার এবং অর্ধেক আমার। এটা শুনে লোকটা খুশি হয়ে যায়। মাতসায়া সেই অফিসে তার টুকিটাকি কাজ শুরু করতে থাকে। দেখা যায় সেই অফিসে রঘুও থাকতো। মাতসায়া এখানে এসেছিল রঘুর বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার জন্য। সে সুযোগ খুঁজতে শুরু করে। মাতসায়া সেই অফিসে কাজ করত, অর্থাৎ চা বানাতো, এক টেবিলের ফাইল অন্য টেবিলে নিত। কিন্তু সে বলতে থাকে এইসব করার পাশাপাশি আমি অনেক কিছু শিখছিলাম তাদের কাছ থেকে। সেখানে কাজ করতে করতে মাতসায়া পুরো প্রসেসটা বুঝে ফেলে যে কিভাবে টাকা জমা নেওয়া হয়, কিভাবে টাকা দেয়া হয় আর এগুলো কোথায় কোথায় লেখা হয়। এছাড়া প্রতিদিন টিফিন টাইমে সেই পোস্টমাস্টার এবং রঘু একে অপরের হিসাব ম্যাচ করে দেখত যাতে সবকিছু ঠিক আছে কিনা। এছাড়া সে দেখতে পায় প্রত্যেক মাসে একটা করে নতুন খাতা বানানো হয়। কাজ করতে করতে মাতসায়া রঘুর একটা দুর্বলতা পেয়ে যায়, যেটা নিয়ে অফিসের সবাই হাসাহাসি করত। রঘুর বিয়ে হয়েছে অনেক বছর, কিন্তু এখনো তাদের কোনো বাচ্চা হয়নি আর এটা নিয়েই সবাই মজা করতে থাকে। একদিন তো এক কলিগ রঘুকে লাঞ্চের সময় বলেই বসে যে তোমার কোনো সমস্যা থাকলে আমাকে বলো, আমি তোমাকে ওষুধ দেব, দেখবে ঠিকঠাক কাজ করবে। রঘু রেগে যায় আর বলে আমার বা আমার স্ত্রীর কোনো সমস্যা নেই, আমরা ছোট্ট একটা বাড়ির ভেতরে 12 জন লোক থাকি, আমাদের দুজনের প্রাইভেট সময় বলতে তেমন কিছুই নেই। রাতে ঘুমাতে গেলেও ভাইয়ের ছেলেমেয়েরা এসে মাঝে ঘুমিয়ে থাকে, তাহলে বাচ্চা কি করে হবে। এই কথাগুলো পাশ থেকেই শুনতে পাচ্ছিল মাতসায়া। মাতসায়া একদিন রঘুর সাথে কথা বলতে বলতে তাকে একটা আইডিয়া দেয়। বলে আপনি দুপুরবেলায় লাঞ্চ করে বাড়িতে যান, বাড়িতে যেয়ে আপনার স্ত্রীর হাতে ভালো ভালো খাবার খান, আর দুপুরবেলায় বাচ্চারাও স্কুলে থাকে আর বাড়ির সব ছেলেরা খেতে খামারে থাকে, পুরো সময়টাই আপনাদের দুজনের, আর এদিকের হিসাবের কাজটা না হয় আমি সামলে নেব। কথাটা শুনে রঘু প্রথমে রেগে গেলেও পরে ভাবে মাতসায়ার আইডিয়াটা মন্দ নয়। তারপর দিন থেকে সেই কাজ শুরু করতে থাকে সে, অর্থাৎ দুপুরে বাড়িতে যেত খাবার খাওয়ার জন্য। আর এই ফাঁকে রঘুরের হিসাব খাতাটা ধরার সুযোগ পায় মাতসায়া। সেই পোস্টমাস্টারের সাথে সে হিসাব মেলাতে থাকে আর তার হিসাবগুলো ঠিকঠাকভাবে মিলে যাচ্ছিল। এরপরেই ধীরে ধীরে সে সাইন নকল করতে শেখে। যখন মাতসায়া হ্যান্ডরাইটিং নকল করতে শিখে যায়, প্রথমবার সে হিসেবে জালিয়াতি শুরু করে আর সেই জালিয়াতির পরিমাণ ছিল 1 টাকা। কিন্তু সেবার সে সফল হয়ে যায়। এরপরেই তার জালিয়াতির পরিমাণ বাড়তে থাকে। ধীরে ধীরে সেটা 1 টাকা থেকে 50 টাকা পর্যন্ত হয়ে যায়। মাসের পর মাস চলে যায়, কিন্তু সেই জালিয়াতি আর কেউ ধরতে পারছিল না। অন্যদিকে রঘু তৃপ্তি মিটিয়ে দুপুরে বাড়ি যেয়ে লাঞ্চ করত আর এদিকে মাতসায়া তার কাজ করছিল। কিন্তু হঠাৎ করে মাতসায়া একদিন দেখতে পায় রঘু বাড়িতে যায়নি। সে জিজ্ঞেস করে আজকে আপনি বাড়িতে যাবেন না? রঘু বলে বছরের শেষ মাস, এটা কিছুদিন পরেই পুরো বছরের হিসাব দিতে হবে, তাই এখন ধীরে ধীরে সবকিছু মিলিয়ে দেখতে হবে, হাতে সময় আছে আর মাত্র একদিন। মাতসায়া তখন অনেক ভয় পেয়ে যায়। কারণটা হচ্ছে এতদিন খুব সাধারণভাবেই এই জালিয়াতিটা সে করে আসছিল, কিন্তু রঘুর রেজার খাতাটা সে ম্যাচ করতে ভুলে গিয়েছিল আর সেই রেজার খাতা থেকেই আজকে তারা দুজন হিসাবগুলো মেলাবে। আর সেই রেজার খাতা গলমিল থাকলে তার জালিয়াতিটা ধরা পড়ে যাবে। সে কি করবে বুঝতে পারে না। কোনো পথ খোলা না পেয়ে তাদেরকে চা দেওয়ার সময় গরম চা রঘুর উপরে ফেলে দেয়। এই জন্য রঘু তাড়াতাড়ি সেটা পরিষ্কারের জন্য বাইরে চলে যায় আর এই সুযোগে আর সেই রেজার খাতাটা সরিয়ে দেয় মাতসায়া, আর সেটা ঠিক করে ফেলে মুহূর্তের মধ্যেই। অবশেষে এই যাত্রায় মাতসায়া বেঁচে যায়। এর কয়েকদিন পরের ঘটনা দেখানো হয়, যেখানে একজন লোক টাকা জমা দিতে এসে দেখতে পায় সেখানে তার হিসাবে 50 টাকা কম লেখা আছে। সে বলে এখানে কম কেন? এতে রঘু রেগে যায়। সে বলে তার হিসাবে কখনো ভুল হয় না। ঠিক তখনই বাকিরা তাদের খাতা চেক করতে থাকে আর দেখতে পায় সবার খাতার ভেতরেই কিছু করে টাকা কম ছিল। এতে সেখানে একটা হট্টগোল বেঁধে যায়। পোস্টমাস্টার আসে, সেও বুঝতে পারে না কি হয়েছে, কারণ সেখানে তাদের সাইনও ছিল, দুজনের টাকার হিসাবও মিলে যাচ্ছিল। তার মানে গড়মিলটা রঘুই করেছে, সবাই এটাই বিশ্বাস করছে।
এছাড়া পোস্ট অফিসে আসা মহিলাদের সাথে রঘু যে খারাপ ব্যবহার করে, অশ্লীল ব্যবহার করে, এটা অনেকেই জানতো। সেই অভিযোগও তুলতে থাকে। এতে করে সেখানে পুলিশ ডাকা হয়। আর সেই জালিয়াতির কেসে রঘু এবং পোস্টমাস্টারকে অ্যারেস্ট করা হয়। যাওয়ার সময় অবশেষে রঘু বুঝতে পারে এই পুরো কাজটাই হচ্ছে মাতসায়ার। আর এভাবেই মাতসায়া তার মায়ের সাথে হওয়া অপমানের প্রতিশোধ নেয়। এদিকে মাতসায়ার সৎ বাবা পেট্রোল পাম্পটা হাতে পাওয়ার পরেই পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে সে পেট্রোল পাম্পটা নিজের নামে করে নেয়। এরপরেই তার আসল রূপ বের হয়ে আসে। সে মাতসায়ার মায়ের ওপরে দিনরাত টর্চার করতে শুরু করে। এটা দেখতে পারে না মাতসায়া। এভাবেই কিছুদিন চলে যায়। একদিন মাতসায়ার বন্ধু তাকে জানায় তার মা হাসপাতালে ভর্তি। তার সৎ বাবা তাকে টর্চার করে এতটাই জখম করে ফেলেছে, তার অবস্থা নাজেহাল। তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। এতে প্রচণ্ড রেগে যায় মাতসায়া। সে রেগে গিয়ে সেই পাম্প স্টেশনে যেয়ে সেটাতেই আগুন ধরিয়ে দেয়। এতে করে সেখানকার লোকেরা মাতসায়াকে ধরে ফেলে আর তার সৎ বাবার লোকেরা তাকে টর্চার করে। আর মাতসায়ার সৎ বাবাই তাকে পুলিশের হাতে ধরিয়ে দেয়। আর এই দৃশ্যটাই ওয়েব সিরিজের শুরুতে দেখানো হয়েছিল। মাতসায়ার সৎ বাবা সেই ছোট কেসটাকে ঘুরিয়ে মাতসায়ার নামে অ্যাটেম্প টু মার্ডার কেস দিয়ে দেয়, যার ফলে তার অনেক বছরের জেল হয়ে যায়। আর সেই জেলারকে বলিয়ে সে মাতসায়াকে টর্চার করে ইচ্ছে করেই। মাতসায়া বলে, আমি আমার প্রতিশোধ নেয়ার জন্যই বাইরে বের হয়ে এসেছি। সবকিছু শোনার পরে উর্বশী আর রাজু বলে, আমরা যদি আপনার মায়ের সাথে আপনাকে মিলিয়ে দিতে না পারি তাহলে আমার নামও রাজু নয়। উর্বশী বলে, তোমার সাথে যাই হোক না কেন, দরকার পড়লে নিজের জীবন দিয়ে হয়েও আমি তোমার পাশে আছি। এপিসোড 7 এখানে শেষ হয়ে যায়। এপিসোড 8-এর শুরুতেই তেজ রাজাকে দেখানো হয় যে আবারও পুরো কেসটা ভালো করে ইনভেস্টিগেশন করছিল, যেহেতু মাতসায়া তার চোখের সামনে দিয়ে তাকে ধোকা দিয়ে চলে গেছে। কিছুক্ষণ ভাবার পরে সে বিনোদকে বলে, খোঁজ নাও দিল্লির আশেপাশে কোথায় নকল টাকা তৈরি হয়। আসলে উর্বশী নকল টাকার জন্যই অ্যারেস্ট হয়েছিল, আর সেই নকল টাকাগুলো তাকে দিয়েছিল মাতসায়া। এই জন্য তেজরাজা ভেবেছিল এই নকল টাকার উৎস হতে হয়তোবা তাদের কোনো লিড পাওয়া যেতে পারে। তারা সেই লোকটাকে খুঁজে বের করে ফেলে। তেজরাজা সেই লোকটার সাথে কথা বলে। তখনই সে রণবীর চৌধুরী অর্থাৎ মাতসায়ার ছবিটা দেখায়, যেটা দেখার পরে সেই লোকটা বলে, এই চেহারা আমি কীভাবে করে ভুলে যাব। সে আমার কাছ থেকে আনন্দ পণ্ডিতের টাকা নিতে এসেছিল। আমি তাকে কিছু টাকা নকল এবং কিছু টাকা আসল দিয়েছিলাম, কারণ তখন আমার কাছে টাকা ছিল না। তেজরাজা জিজ্ঞেস করে এই আনন্দ পণ্ডিতকে। লোকটা বলে, আনন্দ পণ্ডিতও একজন জুয়ারি ছিল মিরাটের, আর সে ছিল ওয়েসিস ক্লাবের মালিক। তেজরাজা বলে, ওয়েসিসের মালিক তো সুরি। তখন লোকটা সবকিছু খুলে বলে যে সুরি এবং আনন্দ দুজনে একটা সময় বন্ধু ছিল। তারা দুজনে মিলেই সেই ওয়েসিস ক্লাবটা গঠন করেছিল। কিন্তু একটা সময় সুরি তার সাথে বেইমানি করে এবং আনন্দ পণ্ডিতের স্ত্রীকে হত্যা করে তার খুনের দায়েই আনন্দ পণ্ডিতকে জেলে পাঠিয়ে দেয়। এরপরে তার পুরো সম্পত্তিটা সে নিয়ে নেয়। তেজরাজা লোকটার কথা শুনে তার অনেক প্রশ্নের জবাব পেয়ে যায় যে রণবীর চৌধুরী কেন সুরিকে টার্গেট করেছিল। এদিকে মাতসায়া তাদের পরে তারা দিল্লিতে এসেছে একটা বিয়ের আয়োজন করতে, আর এখানেই তাদের একটা প্ল্যান করা হবে। আর এই বিয়েটা হবে একটা ভিআইপি বিয়ে। এইসব বিয়েতে 400-500 কোটি টাকা খরচ হওয়া কোনো ব্যাপারই না। আর এখানেই আমাদের কাজটা করতে হবে। উর্বশী এবং রাজু জিজ্ঞেস করে বিয়েটা কার। তখনই সে বলে সুনীল আজমেরের, যে দিল্লির অনেক বড় একজন বিজনেসম্যান, অনেক ছোট থেকে বড় হয়েছে। এখন সে হাজার হাজার কোটি টাকার মালিক। তার একটা মিটিংয়ের জন্য অনেক মানুষ লাইন ধরে থাকে। সে শুধু তাদের সাথেই কাজ করে যারা তার অনেক বেশি বিশ্বস্ত। আর তার কাছাকাছি যাওয়ার জন্য সে অনিল আজমেরিকে ব্যবহার করবে। এ হচ্ছে সুনীল আজমেরির ছোট ভাই। এই অনিলের একটা বিজনেস উইক পয়েন্ট হচ্ছে মেয়ে। সে মেয়েদের প্রতি অনেক বেশি দুর্বল, আর এটাই আমাদের কাজে লাগাতে হবে। এদিকে তেজরাজা এবং বিনোদ সেই জেলখানায় চলে আসে। সেখানে তারা আনন্দ পণ্ডিতের ব্যাপারে খোঁজ নিতে থাকে, কিন্তু সেখানে আনন্দ পণ্ডিতের তারা একটা ছবিও পায় না। জানতে পারে সেই জেলার আসার কিছুদিন আগেই এই জেলখানার রেকর্ড রুমে আগুন লেগে গিয়েছিল, যার ফলে সেখানে সবকিছু রেকর্ড পুড়ে ছারখার হয়ে গেছে। এদিকে উর্বশী এবং মাতসায়া তাদের নাম এবং পোশাক পরিবর্তন করে একটা নাইট ক্লাবে চলে আসে এবং সেখানে অনিলের সাথে বন্ধুত্ব করে। আর সেখানে মাতসায়া উর্বশীকে নিজের গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় করিয়ে দেয়। এরপরেই তারা রাজুকে আরও একজন বিজনেসম্যান সাজিয়ে সেই নাইট ক্লাবে পাঠায়। অন্যদিকে উর্বশী একজন বাউন্সারের মোবাইল এবং রুম কি চুরি করে নেয়, আর সেটা চলে আসে মাতসায়ার কাছে। অন্যদিকে সেই বাউন্সার ভুল রুম কি দেয় একটি মেয়েকে, যার যাওয়ার কথা ছিল অনিল আজমেরের কাছে, কিন্তু সে চলে যায় রাজুর রুমে। অন্যদিকে অনিল সেই মেয়ের অপেক্ষায় থেকেও যখন সেই মেয়ে আসছিল না, সেই বাউন্সারকে সে কল করে, কিন্তু সেই ফোনটা ছিল তখন মাতসায়ার কাছে, যে ফোনটা তখন রিসিভ করে না।
এদিকে মাতসায়া এবং উর্বশী অনিলকে তাদের জালে ফাঁসিয়ে নেয়। রাতের বেলা একটু নেশা করতেই অনিল সেখানে ঘুমিয়ে পড়ে। সকালে ওঠার পরে সে দেখতে পায় রুমে কেউ নেই, কিন্তু বাথটবে অনেকগুলো টাকা। আর আয়নার ভেতরে উর্বশী তার জন্য একটা মেসেজ লিখে গিয়েছে যে সুইমিং পুলে তার সাথে দেখা করতে। তারা সেখানে দেখা করে, একে অপরের সাথে পরিচিত হয় এবং তার বয়ফ্রেন্ড রাজীব কী করে সে বিষয়ে জানাশোনা হয়। সেখানে জানানো হয় যে তার বয়ফ্রেন্ড রাজীব ওরূপে মাতসায়া খুব বড় একজন ব্যাংকার, কিন্তু সে কোনো ব্যাংকে জব করে না, বরং সে কিছু সিলেক্টেড লোকের হয়ে কাজ করে। সেখানে একটা সময় মাতসায়া অনিলকে বলে, তোমার পরিবারের নামে ফ্যামিলিতে অনেক কিছু লিখেছে, এটা কি সত্যি কিনা? অনিল বলে, এসব সত্যি না। এদিকে কোর্টে একটা কেস চলছে, অন্যদিকে আমার বড় ভাইয়ের মেয়ের বিয়ে, সেখানে একটু প্রবলেম হচ্ছে, এই জন্য পত্রিকায় এসব কিছু লিখছে। মাতসায়া একদিনের মধ্যে সেই প্রবলেমটা সলভ করে দেয়। এতে অনিল অনেক খুশি হয়ে যায় এবং তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক হয়ে যায়। কিন্তু যখনই মাতসায়া অনিলের বড় ভাই সুনীলের সাথে কথা বলে, সে তাকে বিশ্বাস করে না। এদিকে দেখা যায় একদল লোক সুনীলের ব্যাপারে ইনভেস্টিগেশন করছিল। তার কালো টাকার পাহাড় দিন দিন বেড়েই চলছে, সেটাকে থামানোর জন্য। এদিকে মাতসায়া সুনীলকে তার কথার জালে ফাঁসিয়ে নেয়। সুনীল তাকে তারপরেও বিশ্বাস করতে পারে না। এরপরে 50 লাখ টাকা দেয় আর বলে 2 দিনের ভেতরে এটাকে কালো টাকা থেকে সাদা করতে হবে। এদিকে তেজ রাজা সেন্ট্রাল জেলের হসপিটালে আনন্দ ত্যাগীর ব্যাপারে খোঁজ নেয়। সেখানে জানতে পারে সে যে আনন্দ ত্যাগীর ক্যান্সার ছিল স্টেজ 3, আর 1 মাস এখানে ট্রিটমেন্ট নেওয়ার পরেই সে মারা যায়। তেজ রাজার এই কথাগুলোতে কিছুটা সন্দেহ হয়, সে আরও কিছু ফাইল ঘাঁটতে থাকে, কিন্তু সেখানে একটা ডেথ সার্টিফিকেট দেখার পরেই তেজ রাজা অবাক হয়ে যায়। আর এখানেই এপিসোড 8 শেষ হয়ে যায়। এপিসোড 9-এর শুরুতেই দেখা যায় অনিল এবং মাতসায়া একটি লোকের কাছে আসে। সেই লোকটি আসলে বিভিন্ন পেন্টিং নিলামে ওঠায় এবং সেগুলো সেল করে, আর সেই সেল থেকে সে একটা পার্সেন্টেজ নেয়। মাতসায়া 5,000 টাকা দিয়ে যে পেন্টিংটা কিনেছিল সেই পেন্টিংটা সেই লোককে দেখায় আর বলে এই পেন্টিংটা অনিলের পেন্টিং বলে নিলামে ওঠানোর জন্য। কিন্তু সেই লোকটা বলে এত এত ভালো শিল্পী থাকার মধ্যে অনিলের পেন্টিং কে কিনবে, আর ছবিটাও তো আহামের তেমন কিছু নয়। মাতসায়া সেই লোকটাকে বলে আপনি একটা পেন্টিং ওঠানোর জন্য এবং সেল করার জন্য 2% পান, কিন্তু আমি আপনাকে 10% দেব। এতে সেই লোকটা রাজি হয়ে যায়। অকশনের দিন উর্বশী এবং রাজুকে আলাদা আলাদাভাবে সেখানে বসানো হয় এবং তারা শুরুতেই সেই ছবিটার উপরে বেট করে অথবা দাম ওঠায়। এদিকে অকশনের লোকেরা ভাবছে এই ছবিটার এত দাম উঠছে, তার মানে নিশ্চয়ই এটা কোনো ভালো ছবি, মাস্টারপিস। তাই তারাও ধীরে ধীরে দাম বলতে শুরু করে। ধীরে ধীরে সেই ছবিটার দাম হয়ে ওঠে 70 লাখ। অবশেষে 70 লাখ দিয়ে একজন মহিলা সেই ছবিটা কিনে নেয়, যদিও সে প্রথমে এই ছবিটাতে একেবারেই ইন্টারেস্টেড ছিল না। এদিকে তেজারাজার যে ডেথ সার্টিফিকেটটা দেখেছিল সেটা ছিল মাতসায়ার। তেজারাজার এটা সন্দেহ হয়েছিল, কারণটা হচ্ছে সেই লোকটা বলেছিল যে আনন্দ পণ্ডিতের হয়ে অন্য একজন লোক টাকা নিতে এসেছিল, তার মানে আনন্দ পণ্ডিত এবং অন্য একজন লোক মিলে কাজ করছে। আর সেখানে আনন্দ পণ্ডিত যেভাবে মারা গেছে, যেদিন মারা গেছে ঠিক সেই দিনই আরও একজন লোক রহস্যময়ভাবে মারা গেছে, আর সে হচ্ছে মাতসায়া। এই জন্য মাতসায়ার ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য সেখানে এসেছে। সেন্ট্রাল জেলের ডক্টরের কাছে জানতে পারে সে আসলে সুইসাইড করেছিল। এদিকে মাতসায়া সেই পেন্টিংয়ের টাকাটা অনিলের বড় ভাই সুনীলকে দেয়, অর্থাৎ সেই কালো টাকাটাকে সে সাদা করে ফেলেছে। এটা দেখে অনিল একেবারেই ইমপ্রেসড হয়ে যায়। সে কিভাবে কিছুটা বুদ্ধি খাটিয়ে 5,000 টাকার একটা পেন্টিং 70 লাখ টাকা বিক্রি করে দিল। অনিল বলে তুমি কি করে জানলে সেই মহিলা এত টাকা দিয়ে এই পেন্টিংটা কিনবে? তখনই মাতসায়া তার প্ল্যানটা বলতে থাকে। মরিন নামের যে মহিলাটি সেই পেন্টিংটি কিনেছিল, মাতসায়া তাকে একদিন ধরেই ফলো করছিল। মরিন যে শোরুমে গিয়েছিল কাপড় কেনার জন্য, সেখানে যাওয়ার পরে মরিন দেখতে পায় সেই শোরুমের সব কাপড় সেল হয়ে গেছে। সেখানে সেই শোরুমের লোককে জিজ্ঞেস করে এত কাপড় কে কিনলো। তখন মরিনকে সেই শোরুমের লোক বলে মুম্বাই থেকে একটি মেয়ে এসেছে আর সেই এই শোরুমের সব কাপড় কিনে নিয়েছে। আর সেখানেই মরিন প্রথম উর্বশীকে দেখতে পায়। আর এই উর্বশীর জন্যই মরিন শোরুম থেকে ড্রেস কিনতে পারেনি, কারণ প্রত্যেক সপ্তাহে সে নিউ ড্রেস পরে পেন্টিংয়ের অকশনে যায়। এরপরে সন্ধ্যায় যখন মরিন তার ফ্রেন্ডসদের নিয়ে একটি রেস্টুরেন্টে আসে, সেখানকার লোকরা বলে পুরো রেস্টুরেন্টটা বুক, একটা পার্টি হবে, আপনি ভেতরে যেতে পারবেন না। মরিন জিজ্ঞেস করে কে পুরো রেস্টুরেন্টটা বুক করলো। সে বলে মুম্বাই থেকে একজন মেয়ে এসেছে, সেই এটা করেছে। তখনই উর্বশী সেখানে আসে আর রেস্টুরেন্টের লোকটা বলে এই সেই মেয়ে যে পুরো রেস্টুরেন্টটা বুক করে দিয়েছে। আর এই জন্যই মরিন উর্বশীর উপরে অনেক রেগেছিল, কারণ তার কারণে সে অনেক কিছু হারিয়েছে। আজকে সে ড্রেস কিনতে পারেনি, বন্ধুদের সাথে রেস্টুরেন্টে খেতে পারেনি,
এই জন্য অকশনে যখন সে দেখল যে উর্বশী ছবিটার দাম বাড়াচ্ছে, তখন অবশেষে সেও জিদ করে উর্বশীর কাছ থেকে সেই পেন্টিংটা নিজেই কিনে নেয়। মরিন আসলে প্রতিশোধ নেয়। সে ভাবে এইবার অন্তত সে উর্বশীকে হারিয়ে দিতে পেরেছে। মাতসায়া বলে, মেয়েদের মধ্যে জেলাসনেসটা অনেক বেশি কাজ করে, আমি সেটাই কাজে লাগিয়েছি। এরপরে সুনীল সেখানে আসে। মাতসায়া তাকে সেই চেকটা দেয় আর বলে, আপনার কালো টাকাকে সাদা করে ফেলা হয়েছে, সাথে ট্যাক্স সহ টোটাল 70 লাখ টাকা। এইবার সুনীল কিছুটা মাতসায়ার উপরে বিশ্বাস করে। এরপরেই মাতসায়া তার আসল ট্রিক্সটা খাটায়। সে বলে, আমি আপনার মেয়ের বিয়েতে আপনাকে বিজনেস করিয়ে দিতে পারি। যেখানে বিয়েতে আপনার খরচ হওয়ার কথা, বরং সেখানে আপনার বিজনেস হবে। আপনার বিয়েতে আমি 4 থেকে 500 কোটি টাকা কালো টাকা থেকে সাদা করে দিতে পারি। কথাটা শুনে অবাক হয়ে যায় সুনীল। সে বলে, কিভাবে? তখন সে পুরো প্ল্যানটা বলে যে এখানে অনেক ফরেনাররা আসে, সেই ফরেনারদের আমরা ভাড়া করব, তারাই বিয়েতে আসবে। বিয়েতে এসে আপনার কালো টাকা দিয়ে বানানো বিভিন্ন উপহার সামগ্রী আপনার মেয়ের বিয়েতে গেস্ট হিসেবে উপহার দিয়ে যাবে। এরপরেই তারা এখান থেকে চলে যাবে, তো তাদের নামে কোনো ট্যাক্স দিতে হবে না, আর এই টাকার হিসাবও আপনাকে দিতে হবে না, যার ফলে কালো টাকা পুরোটাই সাদা হয়ে যাবে। প্ল্যানটা শুনে অনিল সুনীল দুজনেই অবাক হয়ে যায়। এত ভালো একটা প্ল্যান কি করে করা যায়, এত সহজেই কালো টাকা থেকে সাদা টাকা করা, আর বিয়েতে খরচের পরিবর্তে উল্টো বিজনেস করা। অন্যদিকে অনিল উর্বশীর সাথে লাইন মারতে থাকে। উর্বশীও তাকে তার প্রেমের ফাঁদে ফালাতে শুরু করে। এদিকে তেজরাজার সেই জেনারেল হসপিটালের একজন নার্সের সাথে কথা বলে, যে সেই দিন শেষবারের মতো মাতসায়াকে দেখেছিল, অর্থাৎ মারা যাবার আগে। সে বলে সেই দিন অসুস্থ ছিল সে। সেই নার্স বলে, সেই দিন আমি তাকে চেক আপ করে অন্য রুমে আসি, সবকিছুই একেবারে স্বাভাবিক ছিল। সেই রুমের সামনে পুলিশ পাহারা ছিল। আমি এবং ডাক্তার তাকে চেক আপ করে যাই। অন্য রুমে যাওয়ার আগেই হঠাৎ করেই আমরা সেখান থেকে চিৎকারের আওয়াজ শুনতে পাই, আর আসার পরে দেখতে পাই মাতসায়ার জ্বলন্ত বডিটা সেখানে দাও দাও করে চলছে। এরপরে সেই দিন রুমের সামনে যে কনস্টেবল দাঁড়িয়েছিল, অর্থাৎ পাহারা দিচ্ছিল, তার সাথে দেখা করে তারা। সেই কনস্টেবলকে জিজ্ঞেস করা হয়, সে থাকতে এমন একটা কাজ কি করে হলো? কনস্টেবল বলে, আমার কি করার ছিল, আমি আসলে আগুন নেভাতে গিয়েছিলাম, আর এর মধ্যেই এই ঘটনাটা ঘটে গিয়েছিল। বিনোদ জিজ্ঞেস করে, আগুন তো রুমের ভেতরে লেগেছিল, তুমি কি করে গেলে? কনস্টেবল বলে, না, ওই আগুন লাগার আগে আরও একটা আগুন লেগেছিল। সেখানে একজন পুলিশ অফিসার সেই আগুনটা দেখে ফায়ার অ্যালার্ম বাজিয়ে দেয়, আর আমি দৌড়ে সেখানে গিয়েছিলাম। কিন্তু সেখানে যাওয়ার পর একজন ডক্টর বলে, তেমন কিছু নয়, গ্রাউন্ড ফ্লোরে কেউ একজন টাওয়েল জ্বালিয়ে দিয়েছিল, সেটার জন্যই ফায়ার অ্যালার্মটা বেজে ওঠে, তেমন কিছু নয়। এরপরে আমি যখন রুমে আসি, ঠিক তখনই রুমের ভেতর থেকে ধোঁয়া বের হতে থাকে, আর আমি বুঝে যাই যে ভেতরে কিছু একটা হয়েছে। দরজা খুলেই মাতসায়ার জ্বলন্ত বডিটা আমরা দেখতে পাই। কনস্টেবল সেখান থেকে যখন দৌড়ে নিচে চলে যায়, ডক্টরের সাথে কথা বলে এবং আবারও উপরে আসে, এর মধ্যে তার 15 মিনিট সময় লেগে গিয়েছিল। তখন তেজরাজা ভাবতে থাকে এই 15 মিনিটের মধ্যে কিভাবে এই ঘটনাটা ঘটল। তখনই ডেথ সার্টিফিকেট এবং ফাইলগুলো আবারও ভালো করে দেখতে থাকে এবং নার্সকে জিজ্ঞেস করে যে সেই সময় রোগীর কেবিনে কি কি ছিল। নার্স বলে, সেটা যেহেতু একটা কয়েদির কেবিন ছিল, তাই সেখানে বেশি কিছু ছিল না, টেবিল, চেয়ার, স্যালাইন বোতল, স্ট্যান্ড এবং একটি ডাস্টবিন। সবকিছু শোনার পরে তেজরাজা বুঝতে পারে আসলে কি হয়েছিল। সে বিনোদকে বলতে শুরু করে। নার্স সেদিন যখন মাতসায়াকে চেক আপ করে বের হয়ে যায়, তার কিছুক্ষণ পরেই ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। সবাই সেদিকে দৌড়ে চলে যায়। কনস্টেবল দরজাটা বাইরে থেকে লাগিয়ে চলে যায়। তার ঠিক কিছুক্ষণ পরেই একজন ওয়াশকর্মী সেখানে দরজা খুলে ভেতরে ঢোকে, আর সেই ওয়াশকর্মী ছিল আনন্দ ত্যাগী। তাদের এই প্ল্যানটা ছিল মাতসায়াকে সেখান থেকে বের করার, অর্থাৎ জ্বলন্ত যে ডেড বডিটা পাওয়া গেছে সেটা মাতসায়ার ছিল না, সেটা ছিল আনন্দ ত্যাগীর। সেই দিন সে আগুন জ্বালিয়ে সুইসাইড করেছিল, যাতে করে মাতসায়া তার হয়ে বদলা নিতে পারে। যদিও মাতসায়া তাকে ছেড়ে আসতে চাইছিল না, কিন্তু আনন্দ পণ্ডিতের এছাড়া আর কিছু করার ছিল না। আনন্দ ইচ্ছে করেই সেই দিন একজন ওয়াশকর্মী সেজে এসেছিল, যাতে করে সে বালতিতে কেরোসিন নিয়ে আসতে পারে, আর সেটা দিয়েই সে নিজেকে জ্বালিয়ে দেয়। তারও একটা কারণ ছিল, কারণ আনন্দ জানতো তার ক্যান্সার ছিল, আর সে বেশি দিন বাঁচবে না, আর এই জন্যই সে নিজেকে জ্বালিয়ে দেয়। তেজরাজা মাতসায়া এবং আনন্দের পুরো প্ল্যানটা ধরে ফেলে, আর এখানেই এপিসোড 9 শেষ হয়ে যায়। এপিসোড 10 এর শুরুতে মাতসায়া তার শাকিল নামের এক পুরাতন বন্ধুর সাথে দেখা করে। সেখানে তারা দুজন কিছুটা কথা বলে। এরপরেই দেখা যায় মাতসায়া চুমুকে সেখানে ডেকে নিয়ে আসে। চুমুকে ডেকে অবাক হয়ে যায় রাজু এবং জিজ্ঞেস করে ও এখানে কি করছে। তখন মাতসায়া সবকিছু খুলে বলে মিরাটে যেটা হয়েছে তার অনেকটাই তাকে সাহায্য করেছে চুমু। দেখা যায় সেই পেপারগুলো সুরির বাড়িতে দিয়ে আসতো চুমুই।
এছাড়া সুরি যাদের উপরে অত্যাচার করেছিল বা যাদের ঠকিয়েছিল তাদের যে লিস্ট তৈরি করা হয়েছিল সেই লিস্টের মানুষগুলোকেই সেই দিন মিরাটের ক্লাবে যে বাজি ধরতে বলা হয়েছিল, অর্থাৎ ওয়েসিস ক্লাবে। এবং কোন ওভারে কিসের উপরে বাজি ধরতে হবে সেটারও একটা লিস্ট তৈরি করে এই চুমু সেই সব লোকের কাছে পৌঁছে দিয়েছিল। এছাড়া বেটের সময় চুমু কেতনের ক্লাবে ছিল, অর্থাৎ আদর্শের ক্লাবে, এবং সে দেখতে পেরেছিল যে তার প্ল্যান সফল হচ্ছিল, অর্থাৎ সুরিশালা বান্টি সেই ক্লাবে তার ডাবল বাজি ধরছিল। আর এটাই মাতসায়া চাইছিল। মাতসায়া তাদের তিনজনকেই বিভিন্ন কাজ সেখানে বুঝিয়ে দেয়। চমুর দায়িত্ব ছিল বিয়েতে ফুল নিয়ে আসা, আর সেই ফুলগুলো হবে আসল, তাই প্রতিদিনই বিয়েতে ফুল নিয়ে আসতে হবে। দেখা যায় চমু যখন ট্রাক ভরে ফুল নিয়ে আসছিল তখনই পুলিশরা তাকে চেকিং করে। এদিকে রাজু সেখানকার সব সিসিটিভি ক্যামেরার কন্ট্রোল নিয়ে নেয়। অন্যদিকে উর্বশী এবং মাতসায়া সেখানে শপিং করতে থাকে, তারা গহনা কিনতে শুরু করে। অন্যদিকে চুমু যতবারই ফুল আনতে যাচ্ছিল প্রতিদিনই পুলিশ তাকে চেকিং করছিল। এদিকে রাজু আরও একটা কাজ করছিল, সেখানকার ফরেনারদের সাথে সে কথা বলছিল এবং তাদের সাহায্য নিচ্ছিল যাতে করে ফরেনাররা তাদের কথা মতো সেই বিয়েতে আসে। এরপরে দেখা যায় তারা চারজন মিলেই শাকিলের কাছে আসে এবং শাকিল তাদের কিছু একটা দেখায়, যেটা দেখে তারা চারজনই কিছুটা অবাক হয়ে যায়। তখনই মাতসায়াকে কেউ কল করে। সেই অজানা লোকটি মাতসায়াকে বলে ও আগে বাড়ছে, সাবধানে থেকো, ও হয়তোবা সত্যিটা জেনে ফেলবে। এদিকে তেজরাজা যখন শিওর হয়ে যায় যে আনান পণ্ডিতের সাথে মাতসায়ে কাজ করছে এবং মাতসায়ে এখনকার রণবীর চৌধুরী, তখন সে মাতসায়ের খোঁজ নেওয়ার জন্য গ্রামে চলে আসে। সেখানকার একজন পুলিশের কাছ থেকে সে সব খবর নিয়ে নেয় মাতসায়ার, যে কেন সে পেট্রোল পাম্পে আগুন লাগিয়েছিল, কেন সে জেলে গিয়েছিল, কি কারণ, সবকিছু। তেজরাজা জিজ্ঞেস করে মাতসায়ার মা এখন কোথায়। সেই পুলিশ অফিসার বলে মাতসায়া জেলে যাওয়ার পরে তার মাকে তার চাচা অর্থাৎ সৎ বাবা বন্দি করে রাখে, আর এরপরে তার মাকে আর কেউ দেখেনি। এরপরে পুলিশ অফিসার তাকে বলে সে এখন বিরাট মন্ত্রী হয়ে গেছে। এই অভিষেক ঠাডা এখন চিফ মিনিস্টারের পদ নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। মাতসায়ার গ্রাম থেকে ফিরে আসার সময় তেজরাজাকে মাতসায়া কল করে আর বলে আপনি আমার গ্রামে চলে গেছেন আর আমি আপনার ঘরে। তেজরাজা তখন বলে একজন পুলিশ অফিসার ঘরে ঢোকার শাস্তি কি সেটা তুমি জানো, আর তোমাকে আমি সাবধান করে দিচ্ছি, এখনও ওয়ার্নিং দিচ্ছি, সারেন্ডার করো, না হলে তোমার মৃত্যুর খবর তোমার মা দ্বিতীয়বার শুনতে পাবে, আর এটা সে সহ্য করতে পারবে না। মাতসায়া বলে আমিও আপনাকে একটা ওয়ার্নিং দিচ্ছি, আপনি যদি 24 ঘন্টার মধ্যে আমার এই কেসটা ক্লোজ করে না দেন। মাতসায়া বলে যে গান দিয়ে আপনি সুরিকে খুন করেছিলেন সেটার ভিতরে এখনও আপনার ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, এছাড়া সুরির আরও কিছু জিনিসপত্র যেগুলোর উপরেও আপনার ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, সেগুলোর ডিটেলস রিপোর্ট আমি মিনিস্টারের কাছে পাঠিয়ে দেব এবং হাই কমিশনারের কাছেও। শুধু এতটুকুই নয়, বড় বড় মিডিয়া হাউসের কাছেও এই রিপোর্টগুলো পৌঁছে যাবে যে কিভাবে একজন পুলিশ অফিসার একজন লোককে খুন করে সেটা অন্যজনের উপরে চাপিয়ে দিচ্ছে। এটা শুনে ভয় পেয়ে যায় কিছুটা তেজরাজা, কারণ এখন সে ফেঁসে গেছে। এরপরে মাতসায়া আবারও তিনজনের সাথে বসে আলোচনা করতে থাকে, যেখানে চুমু বলে কালকে তার একটাই কাজ, সকালে চলে যাবে, ফুলগুলো নিয়ে আসবে, আর যেহেতু এই কয়দিন সে ফুল নিয়ে এসেছিল তাই পুলিশ এখন আর তাকে চেক করে না, তাই কোনো চেকিং ছাড়াই সে ফুলগুলো নিয়ে চলে আসতে পারবে। অন্যদিকে রাজু বলে আমি সেই ফরেনারদের জোগাড় করে ফেলেছি, তাদের ঠিকমতো রেডিও করে ফেলেছি, তাদের পোশাক পরিয়ে বিয়ের দিন সেখানে নিয়ে আসব এবং তাদের হাতে আসল গিফটগুলো ধরিয়ে দেব, যেগুলো তারা বিয়ের অনুষ্ঠানে যেয়ে আজমিরের মেয়েকে দিয়ে আসবে। সব উপহারগুলো নেওয়ার পরে চুমু সেই উপহারগুলো রাখার জন্য উপরে চলে আসবে, যেটা রুম নাম্বার 12-তে। ঠিক তখনই উর্বশী সেখানে চলে আসবে। চুমুর সাথে যে গার্ড থাকবে তার নজর অন্যদিকে সরানোর জন্য সেখানে সে অন্যায় আগুন লাগার বাহানা করবে। এই সুযোগে চুমু আসল গিফটগুলো সেখানে লুকিয়ে রেখে নকল গিফটের বক্সগুলো সেখানে নিয়ে আসবে। আর যেহেতু সিসিটিভি তাদের আন্ডারেই ছিল, যার ফলে রাজু সেটা আগেই ম্যানেজ করে ফেলবে। এদিকে তেজরাজাকে কেউ কল করে বলে আপনার জন্য একটা ইনফরমেশন ছিল। তেজরাজার সাথে সাথে গাড়িটা ঘুরিয়ে ফেলে। অন্যদিকে মাতসায়া এবং শাকিলকে দেখানো হয়। মাতসায়া তাকে কয়েকটা গান দেয় যেটা অনেক পুরাতন। এদিকে হঠাৎ করে অনিল মাতসায়াকে ডাকে এবং জানায় তার বড় ভাই আগেই গিফটগুলো একবার দেখতে চায়, অর্থাৎ যে গিফটগুলোর মাধ্যমে কালো টাকা সাদা করা হবে। মাতসায়া কিছুটা ভয় পেয়ে যায়, কিন্তু তারপরেও সুনীলকে সেই গিফটগুলো দেখায়। সুনীল গিফটগুলো দেখার পরে কিছুটা প্রশংসাই করে, কিন্তু এটা আসল না নকল সেটা জানতে চায়। মাতসায়া বলে আপনি পরীক্ষা করে দেখতে পারেন। সুনীল তখন তাদের একজন পারিবারিক স্বর্ণকারকে নিয়ে আসে, যে এগুলো পরীক্ষা করে দেখবে। আর শুধু এখনই নয়, গিফটগুলো প্যাকেটে ভরার আগে একবার এগুলো চেক করবে, আবার গিফটগুলো যখন প্যাকেট থেকে খোলা হবে তখন একবার চেক করবে।
মাৎসায়া এবং উর্বশী কিছুটা ঘাবড়ে যায়, কিন্তু তারপরও মাৎসায়া বলে, আপনি যেভাবে খুশি করতে পারেন, আমার কোনো সমস্যা নেই। বাইরে আসার পরে তারা চারজনই খুব টেনশনে পড়ে যায়। উর্বশী একটু রেগে যায়, এখন আমরা কি করব? আমাদের যে প্ল্যানটা ছিল সেটা তো কাজ হলো না, নকল গিফটগুলো দেওয়ার প্ল্যানটা তো ভেস্তে গেল। কিন্তু মাৎসায়া তাদের বলে, তোমরা শান্ত হও, আমার কাছে প্ল্যান আছে। স্বর্ণকারের কাছে যে বোতলটা ছিল সেটার ভেতরে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, আর সেটা দিয়েই স্বর্ণগুলো পরীক্ষা করা হয়। সেটার ভেতরে যদি আমরা অন্য কিছু ভরে দেই, অর্থাৎ পানি ভরে দেই, তাহলেই সেটা আর বোঝা যাবে না যে এটা আসল স্বর্ণ না নকল স্বর্ণ। স্বর্ণকারও সেটা বুঝতে পারবে না। সে সবাইকে যার যার কাজ বুঝিয়ে দেয় এবং উর্বশীকে কিছুটা হাত ধরেই বলে, যাও রেডি হয়ে নাও, আমার কাছে প্ল্যান আছে, তুমি টেনশন করো না। এটা রাজু ভালোভাবে মেনে নিতে পারে না। পরে রাজু মাৎসায়ার সাথে একা দেখা করে আর বলে, এই প্রথমবার আমার মনে হচ্ছে আপনার কাছে কোনো প্ল্যান নেই। মাৎসায়া বলে, তোমার এমনটা কেন মনে হলো? রাজু বলে, আপনি যেটা বলেছেন, স্বর্ণকারের বোতলটার ভেতরে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, কিন্তু সেখানে কোনো হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে না। আর হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে কখনো গোল্ডের পিওরিটি মাপা হয় না, তাহলে আপনি এমনটা কেন বললেন? মাৎসায়া ধরা পড়ে যায়, কারণ সত্যিই তার কাছে কোনো প্ল্যান ছিল না। তারপরেও মাৎসায়া বলে, ভয় পেও না, আমি কিছু একটা প্ল্যান বের করে নেব। রাজু বলে, আপনার আর উর্বশীর মধ্যে কি চলছে? আমি উর্বশীকে ভালোবাসি, আর আমি এটা কখনোই হতে দেব না যে আপনার আর উর্বশীর মধ্যে সম্পর্কটা হোক। আমি এটা চাই না। মাৎসায়া তাকে বারবার বোঝায় তার আর উর্বশীর মধ্যে কোনো সম্পর্ক নেই, কিন্তু রাজু তাকে ভুল বুঝে সেখান থেকে চলে যায়। বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যায়। সন্ধ্যাবেলায় মাৎসায়া কল করে চুমুকে আর বলে, ফুলের টুকরিগুলো যে জায়গায় বলা হয়েছিল সে জায়গায় নিয়ে গেছে কিনা। এরপরেই বিয়ের অনুষ্ঠানে নাবিদ নামের একজন পুলিশ কমিশনার চলে আসে। এই নাবিদ সৎ একজন পুলিশ কমিশনার। সে এখানে এসে অনিলের সাথে কথা বলতে থাকে, সুনীলের সাথেও। সেখানে সে বলে সুনীলকে যে অনেক টাকা খরচ করে ফেলেছেন, এগুলো কি সাদা টাকা না কালো টাকা? সুনীল কথা ঘুরিয়ে ফেলে। তখনই সেখান থেকে চলে যায় সে পুলিশ কমিশনার নাবিদ, ড্রিঙ্কস করতে থাকে। এদিকে সুনীল অনিলকে বলে এর উপরে নজর রাখতে, এ যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলতে পারে। এদিকে বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যায়। অন্যদিকে খুব সুন্দর করে রেডি হয়ে বাইরে বের হয়ে আসে উর্বশী। উর্বশী আসলে মাৎসায়াকে পছন্দ করে ফেলেছিল, তাই তার সামনে আসে আর জিজ্ঞেস করে, আমাকে কেমন লাগছে? অন্যদিকে মাৎসায়া রাজুর কথাগুলো মনে পড়ে, তাই সে ঠিকঠাক করে উর্বশীর দিকে তাকায় না। মাৎসায়া বলে, রাজু আমার কল ধরছে না, কিছুক্ষণ পরেই সে বিদেশিদের এখানে নিয়ে আসার কথা, কিন্তু ফোন কেন ধরছে না? উর্বশীও তাকে কল করে, কিন্তু সেই একই কাজ, রাজু কারো ফোন ধরছে না। এদিকে সুনীল ডাকে মাৎসায়াকে, আর সেই পুলিশ কমিশনার নাভিদের কথা বলে, যে বলে ওর সততার একটা রোগ আছে, ওর থেকে একটু সাবধানে থাকো। এরপরে সুনীল মাৎসায়াকে জিজ্ঞেস করে, তোমার সেই বিদেশিরা কোথায় যারা আমার মেয়েকে উপহার দেবে? মাৎসায়া বলে, আসবে। সুনীল বলে, আসলেই ভালো, না আসলে তোমারই বিপদ। এদিকে রাজু ফোন ধরছিল না দেখে মাৎসায়ার অনেক টেনশন হচ্ছিল, কারণ সেই সময়টাতে বলেছিল যে সে অনেক কিছু করতে পারে চাইলে, হয়তোবা এটাই তার প্ল্যান ছিল, মাৎসায়াকে বিপদে ফেলার। উর্বশী মাৎসায়া খুব টেনশন করতে থাকে। তখনই একটা সময় রাজু তাকে কল করে আর বলে তারা চলে এসেছে। বাস থেকে নামার পরেই রাজুর মুখটা একেবারে ফ্যাকাশে দেখায়, তার চোখ ছলছল করছিল। মাৎসায়া তাকে জিজ্ঞেস করে তার কি হয়েছে। তখনই দেখা যায় বাস থেকে তেজরাজা নামে। এখানে এপিসোড 10 শেষ হয়ে যায়। এপিসোড 11-এর শুরুতেই দেখা যায় সুনীল আর অনিল মাৎসায়াকে সেখানে না দেখে টেনশন করছিল। অনিল বারবার মাৎসায়াকে কল করছিল, কিন্তু সে তার কল ধরছিল না। তেজরাজা বলে, আমার 20 বছরের চাকরির এক্সপিরিয়েন্স, এত সহজে তো আমি আর হেরে যেতে পারি না, তাই না? তেজরাজা আসলে মাৎসায়ার বিয়ের পুরো প্ল্যানটাও সেখানে ধরে ফেলেছিল। তেজরাজা তাদের বলে, এখন বলো তোমাদের তিনজনের মধ্যে কাকে আগে গুলি করব? মাৎসায়া বলে, পুরো প্ল্যানটা আমার, যা করেছি আমি করেছি, ওদের কোনো দোষ নেই, ওদের ছেড়ে দাও, তুমি আমাকে মেরে ফেলো। তেজরাজা বলে, তোমাদের তিনজনকেই আমার মেরে ফেলতে ইচ্ছে করছে, আর আমি সেটা করতেও পারি, কিন্তু একটা প্রবলেম আছে, তোমাদের তিনজনকে মারলে এই 40 জন ফরেনারকে আমার চুপ করাতে হবে, সেটা অনেক বড় একটা প্রবলেম, আর এত বড় প্রবলেমে আমি পড়তে চাই না। এরপরে তেজরাজা তাদের একটা অফার দেয়, বলে, তুমি যে এখানে কি করতে এসেছো সেটা আমি জানি, আজমিরের কাছ থেকে বিয়ের যে টাকাটা তুমি মারবে সেটা থেকে 50% টাকা তুমি আমাকে দেবে, যদি আমি খুশি থাকি তাহলে আমি তোমাদের তিনজনকে ছেড়ে দেব। কিন্তু তেজরাজা তাদের তিনজনকে সেখানে যেতে দেয় না, বলে রাজু তার কাছে থাকবে। মাৎসায়া এবং উর্বশী সেই বিয়ের অনুষ্ঠানে যাবে এই ফরেনারদের নিয়ে। মাৎসায়া রাজি হয়ে যায়, যদিও রাজু অনেক ভয় পায়, কিন্তু মাৎসায়া তাকে শান্ত করে আর বলে সে ফিরে আসবে। এদিকে দুই ভাই অনেক টেনশন ছিল, কিন্তু একটা সময় সে দেখতে পায় মাৎসায়া এবং উর্বশী
ফরেনারদের নিয়ে সেখানে চলে এসেছে, আর এটা দেখে তারা নিশ্চিন্ত হয়। বিয়ের অনুষ্ঠানে আসার পরে উর্বশী মাতসায়াকে চুপি চুপি বলে, যদি কোনো বিপদ হয় আর তখন যদি তোমার কাছে দুটো অপশন থাকে, উর্বশী এবং রাজু, তখন তুমি রাজুকেই বাঁচিও। মাতসায়া বলে, আমি দুজনকেই বাঁচাবো, তুমি টেনশন করো না। এদিকে কমিশনার নাবিদ সেখানে যে গিফটের অনুষ্ঠানটা হচ্ছিল, মানে উপহার দেওয়ার, সেটা সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। সেখানে সে দেখতে পাচ্ছিল স্বর্ণের অনেক গিফট রয়েছে। এর থেকে তার কিছুটা সন্দেহ হয়, কিন্তু তারও তেমন কিছু করার ছিল না, যেহেতু সেখানে সবাই ফরেনার ছিল, তাই এই টাকার হিসাব তারা নিতে পারবে না। এদিকে প্ল্যান অনুযায়ী ঠিক একই রকমভাবে উর্বশী এবং চুমু সেই বডিগার্ডকে ফাঁকি দিয়ে গিফটগুলো চেঞ্জ করে ফেলে। এরপরেই সেখানে একজন নেতা চলে আসে। এই খবরটা পুলিশ ইউনিট তেজরাজাকে দেয়। এটা শুনে সে অবাক হয়ে যায়, কারণ এই নেতা সেই নেতা ছিল যে মাতসায়ের সৎ বাবা। মাতসায়া তাকে দেখে অনেকটা রেগেছিল। এদিকে তেজরাজা এই নিউজটা শোনার পরে দৌড়ে বিয়ে বাড়িতে আসতে শুরু করে। অন্যদিকে উর্বশী তাকে জিজ্ঞেস করে এই লোকটাকে। তখনই মাতসায়া তাকে বলে, এই আমার সৎ বাবা। এদিকে তেজরাজা সেই বিয়ে বাড়িতে এসে মাতসায়াকে খুঁজতে থাকে, কিন্তু সে মাতসায়াকে খুঁজে পায় না। সেই নেতাকে খুঁজে পেলেও তার সাথে কথা বলতে চাইলে কিন্তু নেতার বডিগার্ডরা তাকে কথা বলতে দেয় না। এতে সে বাধ্য হয়ে আবারও মাতসায়াকেই খুঁজতে শুরু করে। তেজরাজা আসলে বুঝতে পেরেছিল মাতসায়ার আসল প্ল্যান আজমিরের টাকা আত্মসাৎ নয়, বরং তার সৎ বাবার উপরে প্রতিশোধ নেয়া। তাই সে মাতসায়াকে খুঁজতে শুরু করে। এদিকে সেই স্বর্ণকার গিফটগুলো খোলার পরে আবারও চেক করে এবং একটা চিরকুট সুনীল আজমিরকে পাঠায়, যেটা পড়ে সে কিছুটা অবাক হয়। এদিকে মাতসায়াকে দেখা যায় সে বিয়ে বাড়িতেই একটা গান তাক করে ধরে তার সৎবাবা অভিষেক ঠাদার দিকে। সে তাকে গুলি করতেই যাচ্ছিল, কিন্তু পরে দেখা যায় সেটা একটা আতশবাজি। অন্যদিকে সুনীল মাতসায়ার কাছে আসে আর বলে, আমি আপনার কাজে খুশি হয়েছি। স্বর্ণকার আমাকে চিরকুট দিয়ে জানিয়েছে যে সবগুলো গিফট একই রকম রয়েছে। এদিকে অবশেষে তেজরাজা মাতসায়াকে খুঁজে পেয়ে যায় আর বলে, শিকার তোমার সামনে, কিন্তু তারপরেও গুলিটা তুমি উপরের দিকে কেন মারলে? মাতসায়া বলে, আমি কোনো খুনি নই, আমি একজন কনম্যান আর্টিস্ট। তেজরাজা বলে, তাহলে এখানে যেটা করতে এসেছো সেটাই করো, কারণ কালকে সকালে সে চিফ মিনিস্টার হয়ে যাবে, এরপরে তুমি তার টিকিটাও ছুঁতে পারবে না। তেজরাজা তাকে সাবধান করে দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে চুমুকে দেখা যায় সেই গিফটগুলো সে কোথাও নিয়ে যাচ্ছিল। অন্যদিকে মাতসায়া দেখা করে অনিলের সাথে। এই বিয়েটা যেহেতু ঠিকঠাকভাবে সম্পূর্ণ হয়েছে, এই জন্য সুনীল তাকে কিছু টাকা পুরস্কার দেয়। সেই টাকার ব্যাগটা নিয়ে মাতসায়া আসতে শুরু করে। দেখা যায় সেই উপহারের গাড়িটা চুমু নিয়ে এসেছিল তেজরাজার কাছে, কারণ এই সব উপহারটাই তেজরাজা নিয়ে যাবে। অন্যদিকে সেই টাকার ব্যাগটাও। মাতসায়া বলে, আমি আমার ওয়াদা রেখেছি, এখন আপনি আপনার ওয়াদা রাখুন। তেজরাজা বলে, আমি কারো ওয়াদা রাখি না, আমি যেটা করি সেটার কোনো এভিডেন্স আমি রাখি না। তখনই সে তিনজনকে মেরে ফেলতে যাবে, ঠিক ওই সময়টাতে একটা গুলির আওয়াজ হয়। দেখা যায় তেজরাজাকেই কেউ গুলি করেছে, আর সেটা হচ্ছে তারই সহকারী বিনোদ। এটা দেখার পরে তেজরাজা যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। তখনই একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। যখন মাতসায়া এবং উর্বশী আহত রাজুকে নিয়ে অনাথ আশ্রমে ছিল, তখনই সে বিনোদের সাথে দেখা করেছিল। তাকে গান পয়েন্টে নেয় বিনোদ এবং তার সব কথা শুনতে বাধ্য করে। বলে, তুমি যার হয়ে কাজ করছো, অর্থাৎ তেজরাজা, সে কি কোনোদিনও তোমাকে মূল্য দিয়েছে? বরং সে যে টাকাগুলো মেরে দিয়েছে সেই সব কিছুই তার, কিন্তু সব ক্রাইমের সহকারী তুমি। তুমি সেখান থেকে একটা টাকাও পাওনি, কিন্তু ক্রাইমের জায়গায় নাম ঠিকই আছে তোমার। ও আসলে তোমাকে ব্যবহার করছে, আর এভাবে ব্যবহার করে যাবে। আর একদিন যখন বিপদে পড়বে, তখন তোমার নাম দিয়ে ও কেটে পড়বে। বিনোদ পুরো কথাগুলো ভাবতে থাকে, আর সে ভাবে, ঠিকই তো, এতদিন যতগুলো কাজ করেছে সে সব কাজের সহযোগী ছিল বিনোদ, কিন্তু যে টাকাগুলো মেরেছে এর থেকে একটা টাকাও সে বিনোদকে দেয়নি। মাতসায়া তাই তাকে টাকা ইনকামের একটা সুযোগ দেয় এবং একটা অফার দেয়, আর বলে, অফারটা যদি তোমার ভালো লাগে তাহলে আমার সাথে কাজ করো। আর এই থেকেই বিনোদ মাতসায়ার হয়ে কাজ করত। বিনোদ সেখানে তেজরাজার লাশটা এবং টাকার ব্যাগটা নিয়ে চলে আসে এবং একটা জলাশয়ের সামনে এসে তেজরাজার লাশটা সেখানেই ফেলে দেয়। এদিকে চারজনেই সেলিব্রেট করতে থাকে। তখনই মাতসায়া বলে, এত খুশি হওয়ার কিছু নেই, তোমরা যে গহনা এবং গিফটগুলো নিয়ে এসেছো সেগুলো নকল, আসলগুলো আজমিরের কাছেই রয়েছে। এটা শুনে অবাক হয়ে যায় উর্বশী এবং রাজু। বলে, তাহলে আমরা এত কষ্ট কেন করলাম? আমাদের কাছে একটা টাকাও নেই, এত কষ্ট করে কী লাভ হলো? তখনই মাতসায়া বলে, ফুলের ঝুড়িটা দেখো। তখনই দেখা যায় সেখানে যতগুলো ফুলের ঝুড়ি ছিল সবগুলোতে টাকা ছিল। রাজু আর উর্বশী নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিল না, এত টাকা কি করে আসলো? রাজু বলে, কিভাবে কি করলে, একবার খুলে বলো। মাতসায়া বলতে শুরু করে।
মাৎসায়া আসলে বুঝতে পেরেছিল সুনীল এবং অভিষেক। সুনীল তার মেয়ের বিয়ে ঠিক করেছিল তাদের দুজনের লাভের জন্যই। আসলে এই বিয়েটা নিয়ে তারা একটা গেম খেলতে চেয়েছিল। এই বিয়ের অনুষ্ঠানের ফাঁকেই তারা 20 জন এমএলএকে কিনে ফেলবে, যেটা দিয়ে সরকারের পতন করিয়ে অভিষেক তারা নিজেই সিএম হয়ে যাবে। আর এই কাজটা যাতে তারা করছে কেউ যাতে তাদের সন্দেহ না করে, সেই জন্যই এটা তারা করেছে। বিয়ের অনুষ্ঠানের আড়ালে এই কাজটা করছিল। আর যেসব এমএলএদের সে টাকা দিয়ে কিনবে সেই সব এমএলএদের সেই রিসোর্টে অর্থাৎ বিয়ের অনুষ্ঠানে সে আসতে বলেছিল। এছাড়া সুনীলই মাৎসায়াকে বলেছিল বিয়ের অনুষ্ঠানে প্রতিদিনই ফুল নিয়ে আসতে, আর সেগুলো গাড়িতে করে নিয়ে আসতে হবে। বিয়ের কয়েকদিন আগে থেকেই এই ফুল আনা শুরু হয়, যার ফলে পুলিশ কয়েকদিন চেক করার পরে তারা যখন সেখানে কিছুই পায় না, তারা বাধ্য হয়ে একটা সময় সেই গাড়িগুলোকে এমনি যেতে দেয়। আর এই ফাঁকেই সুনীল সেই বিয়ের ঝুড়িগুলোর ভেতরে 1,000 কোটি টাকা নিয়ে আসে, যেগুলো সে সহজেই বিয়ে বাড়িতে সেই এমএলএদের কাছে পৌঁছে দিতে পারবে। প্রত্যেক এমএলএকে 50 কোটি টাকা, আর 20 জন এমএলএকে 1,000 কোটি টাকা। আর প্রত্যেকটা ঝুড়ি সেই গাড়িতে করে আসছিল। যেহেতু সুনীলের বডিগার্ড সবসময় সেই গাড়ির পেছনে ছিল, তাই আগে থেকে মাৎসায়া সেই গাড়ির ভেতরেই লুকিয়েছিল। সেই গাড়ির ভেতরে 2টা পার্ট ছিল, যেটার একটার ভেতরে মাৎসায়া এবং আরও কিছু ফুলের ঝুড়ি ছিল। সেগুলো টাকার ঝুড়ি দিয়ে বদলে দেয় গাড়ির ভেতরেই মাৎসায়া। বিয়ের অনুষ্ঠানের শেষে সুনীল এবং অভিষেক যখন সেই টাকাগুলো এমএলএদের দিতে যাবে, তারা দেখতে পায় সেখানে টাকা নেই, শুধু ফুল। সুনীল ভাবে এই টাকাগুলো তার বডিগার্ড সুন্দর সরিয়েছে, যেহেতু এই টাকার সাথে সবসময় সুন্দরী ছিল। এদিকে অভিষেক যেহেতু সেই 20 জন এমএলএকে কিনতে পারেনি, তাই সে সিএমও হতে পারেনি, যার ফলে কারেন্ট সিএম তার বিরুদ্ধে ইনকোয়ারি বসায় এবং সিআইডি থেকে তার ফ্রডের কেসটা সামনে আসে, যার ফলে তাকে 14 দিনের রিমান্ডে নেওয়া হয়। আর সেই চিফ মিনিস্টার বলেছে, আমরা যে প্রমাণ পেয়েছি তাতে অভিষেক ঠাডার কমপক্ষে 20 বছরের জেল হবে। উর্বশী মাৎসায়াকে জিজ্ঞেস করে, কিন্তু তুমি এত সব খবর কি করে পেলে? টাকা কবে যাবে, কি করে কি হবে? তখনই মাৎসায়া বলে, আমার এক পুরাতন বন্ধুর কাছ থেকে। তখনই হারিলাল নামের একজন লোক আসে। এই হারিলাল হচ্ছে অভিষেক ঠাডার পিএস। আর এই হারিলাল অনেক দিন থেকেই মাৎসায়ের কাজ করত। সেই দিন যখন তেজরাজা তাদের অ্যাম্বুলেন্সটা খুলেই ফেলছিল, সেখানে এসে বাধা দিয়েছিল হারিলাল, আর এটা সে জেনে বুঝেই করেছিল। এছাড়া মাৎসায়া জেল থেকে বের হয়ে যাকে কল করেছিল সেটাও ছিল হারিলাল। অন্যদিকে মাৎসায়া যাকে টাকার ব্যাগটা দিয়েছিল সেও ছিল হারিলাল। রাজু বলে, সবই বুঝলাম, কিন্তু এতে তো সুনীল আজমেরের লাভ হলো। মাৎসায়া বলে, লাভ হয়নি, লাভ আমাদের হয়েছে। তখনই দেখা যায় আজমির যেহেতু সুন্দরকে সন্দেহ করছিল যে সুন্দরী সে টাকাগুলো মেরে দিয়েছে, তাই অনিলকে ডাকে আর বলে, এখন আমাদের বড় বড় যে প্রজেক্টগুলো রয়েছে সে সব কিছু করবে রাজীব ওরফে মাৎসায়া। অর্থাৎ মাৎসায়া এই বিয়ের অনুষ্ঠানটা ঠিকঠাক করে সুনীলের বিশ্বাস জিতে নিয়েছে। এরপরে সে তাকে আত্মসাৎ করার আরও বড় প্ল্যান করবে। এরপরেই সেখানে একটি কল আসে, আর কলটা রিসিভ করতেই মাৎসায়ার মা তাকে ডেকে ওঠে। মাৎসায়ার মায়ের কণ্ঠ শুনে মাৎসায়া অবাক হয়ে যায় এবং তার মাকে ডাকে, বলে, তুমি কোথায় আছো? এদিকে তেজরাজাকে দেখা যায় সে জলাশয় থেকে সে আবার উঠে আসে, অর্থাৎ সে এখনো মারা যায়নি। আর সিজন 1 এখানেই শেষ হয়ে যায়। সিজন 2তে দেখানো হবে মাৎসায়া কিভাবে তার মাকে খুঁজে বের করেছিল, যেটা অভিষেক ঠাডা ছাড়া আর কেউ জানে না। অন্যদিকে তেজরাজা আবারও তার প্রতিশোধ নেওয়ার জন্য ফিরে আসবে। সে মাৎসায়া এবং বিনোদের উপরে প্রতিশোধ নেবে, আর সেটাই দেখানো হবে সিজন 2তে। তো ওয়েব সিরিজটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে বেল বাটনটি অন করে রাখতে পারেন। এছাড়া আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডিটি ফলো দিয়ে রাখতে পারেন। যে কোনো প্রয়োজনে সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। পুরো ভিডিওতে কোথাও কোনো ভুল হলে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন আশা করি।